মুস্তফা খামেনি কখন কোথায় কি অবস্থায় আছেন কেউ কিছু জানে না। ট্যাংস্টেন এইগুলোর প্রত্যেকটা নিয়ন্ত্রণ হচ্ছে চীনের কাছে। আচ্ছা, এবং চীনের কাছ থেকে আমেরিকা এই জিনিস পাচ্ছে না। সবগুলো আরব দেশ কিন্তু মনে করে যে যুদ্ধটায় আমেরিকা জড়িয়েছে এটা ইসরায়েলের স্বার্থে, এটা তাদের কোনো স্বার্থ এর মধ্যে নেই, এটা পরিষ্কার। ট্রাম্প সেই চুক্তি করতে যাচ্ছেন যাতে তিনি নেতানিয়াহুকে খুশি করতে পারেন। ইরানের যে দাবি যে তার যে $120 বিলিয়ন মতো আটকে রাখা হয়েছে সেইটা ছেড়ে দেয়া, শেষ পর্যন্ত কি ট্রাম্প পরমাণু অস্ত্র ব্যবহার করবেন? চর্চা ডিগোটে স্বাগতম। হরমুজে এখনও অবরোধ চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ওদিকে যুদ্ধবিরতি শেষ হয়ে গেলেও সেটিকে আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সব মিলিয়ে ইরান অনেকটা চুপচাপ। ইরান কেন চুপচাপ, মধ্যপ্রাচ্যে কী হচ্ছে, এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, শুরুতেই যুদ্ধবিরতি যে বাড়ালেন ট্রাম্প, সেটি নিয়ে কথা বলি। যে যুদ্ধবিরতি বাড়াবেন না এরকম একটি ঘোষণা দিলেন, এর কিছুক্ষণ পরেই আবার তিনি যুদ্ধবিরতি বাড়ালেন। আসলে কেন বাড়ালেন? এক নম্বর হচ্ছে যে ট্রাম্প যে অস্থির মতি, আচ্ছা, এই যে অস্থির, তিনি যে অস্থির এবং তিনি এবেলা কি বলেন ও বেলা কি বলেন তার মধ্যে কোনো মিল নেই, আবারও একবার প্রমাণিত হলো। তিনি কয়েক ঘন্টা আগে বলেছিলেন যে কোনো টাইমলাইন মানে এই যে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হবে না, সময়সীমা বাড়ানো না হলে কি যদি ইরান এর মধ্যে কোনো ডিল তার সঙ্গে না করে, কোনো চুক্তিতে যদি না আসে, তাহলে ইরানকে তিনি ধ্বংস করে দেবেন। এরকম ঘোষণার পরে তিনি নিজেই একতরফাভাবে আপনার যুদ্ধ বিরতিকে আরও এক্সটেন্ড করার কথা ঘোষণা করেছেন, এটাকে আরও বাড়ানোর কথা। এবং তিনি সেক্ষেত্রে যুক্তি দিয়েছেন যে এখানে যে মধ্যস্থতাকারী যে দেশটি মধ্যস্থতা করছে পাকিস্তানের অনুরোধের কারণে তিনি এটি বাড়িয়েছেন এবং এটি অনির্দিষ্টকালের জন্য। এজন্য তিনি এটা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 দিন 2 দিন 1 দিন এরকম কিন্তু কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে একটাই মন্তব্য আসছে যে এখানে তাদের স্পিকারের খুব কাছের একজন মানুষ, তিনি স্পিকারকে গালিবাফ যিনি, তাকে উদ্ধৃত করে করেছেন যে ওয়াশিংটনের ইয়েতে তাদের কিছু যায় আসে না, এই যে সময়সীমা বাড়ানোর তাদের কিছু যায় আসে না, কারণ কোনো পরাজিত শক্তি কোনো চুক্তির শর্ত নির্ধারণ করতে পারে না, এরকম একটা কথা। বাদবাকি প্রতিক্রিয়া তারা পরে দেবেন, এরকম ধরনের কথা বলা হচ্ছে। আচ্ছা সেলিম খান, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে যুদ্ধবিরতি শেষের পথে আবার যুদ্ধবিরতির সময় বাড়লো। সব মিলে ইরান আসলে অনেকটা চুপচাপ। ইরানের তরফ থেকে আগে যেমনটি বার্তা আসতো তেমন কোনো বার্তাও পাওয়া যাচ্ছে না। সব মিলে আসলে ইরানে কি চলছে? দেখুন, প্রথম কথা যে ইরানে যবে থেকে আপনার হরমুজ প্রণালীর বাইরে আপনার মার্কিন নৌবাহিনী যখন থেকে অবরোধ তৈরি করেছে, তখন থেকে দেখবেন আপনি ইরান বেশ কিছুটা চুপ। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে এই নৌ অবরোধকে সরানো বা এইটাকে কেন্দ্র করে আমেরিকার উপর একটা পাল্টা চাপ তৈরি করা। সেই চাপ তৈরি করার পথে তারা কিন্তু অনেকটাই সফল এবং তারা আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে, পুরোপুরি বন্ধ করে দিয়ে, সেই ক্ষেত্রে তারা প্রমাণ দিয়েছে যে এই চাপ সরানোর জন্য তারা যে পাল্টা ব্যবস্থা নিয়েছে সেই পাল্টা ব্যবস্থার ক্ষেত্রে সফল। আরেকটা কথা যেমন চুপচাপ, আপনি এর আগে ইরানের পক্ষ থেকে কথা বলছিলেন তো তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি, তিনি এখন কিছুটা চুপচাপ বলে দেখা যাচ্ছে। এখন এই বিভিন্ন পশ্চিমা মিডিয়া এবং নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে যে আইআরজিসির সঙ্গে মানে ইরানের যে ইসলামিক রেভলিউশনারি ফোর্স গার্ড যারা, তাদের সঙ্গে একটা মতপার্থক্য তৈরি হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের। সেটা আরাগাচি সঙ্গে হয়েছে, কিছুটা গালিবাফের সঙ্গেও হচ্ছে বলে প্রচার করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো মানে সত্যতা ওইভাবে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে ইঙ্গিত যেরকম পাওয়া যায়, আগে সব ক্ষেত্রে কথা বলতেন আরাগাচি নিচেই, এখন কথা বলছেন কিন্তু ওই পররাষ্ট্র মন্ত্রণালয়েরই মুখপাত্র যিনি, তিনি কথা বলছেন। তো যুদ্ধের ক্ষেত্রে নানা ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। এক হচ্ছে যে
ইরানের যে এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আল খামেনি, আয়াতুল্লাহ মুস্তফা আল খামেনি, মুস্তফা খামেনি কখন কোথায় কি অবস্থায় আছেন কেউ কিছু জানে না, এবং ইরানও এটা পরিষ্কার করছে না বা অন্য কেউ বলছে না। ফলে তার কাছ থেকে কি নির্দেশনা আসছে কি নির্দেশনা আসছে না এই বিষয়ে কোনো পরিষ্কার না। ফলে এক ধরনের একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশাটাকে আপনার ওয়েস্টার্ন মিডিয়া, পশ্চিমা গণমাধ্যমগুলো আরও ফুলিয়ে ফাঁপিয়ে মানে এইটাকে প্রচার করে দিচ্ছে। সেলিম খান, আমরা এই বিষয়টি নিয়ে কথা আগেও বলেছিলাম যে যুদ্ধবিরতির এই সময়টাতে আমেরিকা নিজের যুদ্ধ কৌশল, অস্ত্র সেটির মজুদ বাড়াচ্ছে। সব মিলে আপনার কাছে কি মনে হয়, সেটি নিয়ে আজকে সেনকমও কথা বলেছে যে আমেরিকাকে আসলেই তার মজুদ যেটি ফুরিয়ে গেছিল সেটি পূর্ণ করছে এই সময়ে, নাকি যুদ্ধের নতুন কোনো কৌশল নিচ্ছে? সেটি যতক্ষণ না যুদ্ধ বাড়ছে ততক্ষণ তো কৌশল তো কেউ প্রকাশ করে না। যে কৌশল প্রকাশ করা হয় সেটা তো কোনো কৌশল না, সেটা তো আপনার কোনো কৌশল হতে পারে না। মানুষ মানে কোনো বাহিনী হোক, কোনো দেশ হোক, কোনো ব্যক্তিও যদি হয়, সে যদি কোনো কৌশল নির্ধারণ করেন কোনো কিছু হাসিলের জন্য, কোনো কিছু উদ্দেশ্য সাধনের জন্য, তাহলে তিনি সেটা কিন্তু গোপন রাখারই চেষ্টা করবেন। আচ্ছা, এবং আমেরিকা যে এখানে এত বড় একটা যুদ্ধে জড়িয়েছে সেখানে তার কৌশল কি এটা ধরুন এই মুহূর্তে বলা সম্ভব না। আর আপনি এর আগেও আমরা আলোচনা করেছি যে অস্ত্রগুলো আমেরিকা ব্যবহার করেছে সেই অস্ত্রগুলো পূরণ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। আচ্ছা, এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলো, সেই 2 সপ্তাহের মধ্যে তো শুধু আমেরিকা যদি সেখানে মজুদ থাকেও, সেই মজুদ আপনার পারস্য উপসাগর পর্যন্ত বয়ে আনতেই তো 2 সপ্তাহ লাগবে। আচ্ছা, আপনি যদি বিমানে না পাঠান, আপনি যদি জাহাজে পাঠান, তাহলে 2 সপ্তাহ লাগবে। সেক্ষেত্রে মানে এইটা এমন না যে আজকেই এটা কোনো পটেটো চিপস না যে আলু কাটলাম আর সঙ্গে সঙ্গে তেলে ফেলে ভেজে ফেললাম। বিষয়টা এত সহজ না। আচ্ছা, যে অস্ত্র তারা অত্যাধুনিক অস্ত্র বলেন, সেই অস্ত্রগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে। এরপরে বলা হচ্ছে যে এই অস্ত্র তৈরি করতে যে ধরনের জিনিস তৈরি হয়, যেরকম ধরেন রেয়ার আর্থ এলিমেন্ট, আর একটা বলা হচ্ছে যে ট্যাংস্টেন, এইগুলোর প্রত্যেকটা নিয়ন্ত্রণ হচ্ছে চীনের কাছে, আচ্ছা, এবং চীনের কাছ থেকে আমেরিকা এই জিনিস পাচ্ছে না। সুতরাং আমেরিকা রাতারাতি উৎপাদন বাড়াবে এটাও অসম্ভব একটা কথা। সুতরাং ওনারা অনেক বড় গলায় বা ওনাদের আরও নানা ধরনের অস্ত্র শস্ত্র থাকতে পারে যার সঙ্গে হয়তো সারা বিশ্ব পরিচিত না, সেই ধরনের জিনিস ওনারা হাজির করতে পারেন। যেরকম একটা জায়গায় আসছিল যে আপনার মানে সবাই অনেক দিন ধরেই সন্দেহ করছে যে শেষ পর্যন্ত কি ট্রাম্প পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। ধরুন যেখানে বলা হচ্ছে যে ইস্পাহান বলে যে জায়গা, যেখানে বলা হয়ে থাকে যে ইরানের পরমাণু যে 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম ওইখানে আছে। এখন তিনি ওইখানে কি এটা প্রয়োগ করবেন? এই ধরনের সন্দেহ কিন্তু নানা দিক থেকে উঠছে। তবে একটা আশার কথা হলো আরব দেশগুলোর ইতিমধ্যে বোধোদয় হতে শুরু করেছে। আপনার যেরকম সংযুক্ত আরব আমিরাত, ইউএই, তারা আমেরিকার কাছে পয়সা দাবি করেছে যে তোমাদের যুদ্ধের কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমেরিকা নাকি এই সর্বশেষ আমি একটু আগেও দেখলাম যে আমেরিকা কিছু ক্ষতিপূরণ দিতে রাজিও হয়েছে। সৌদি আরব অন্যভাবে ভাবছে, কারণ সৌদি আরব ওখানে ইরান মানে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি, তো সেই জায়গায় সৌদি আরবও নানাভাবে কিন্তু ভাবছে। সে আমেরিকাকে এক কথায় উড়িয়েও দিতেও পারবে না, আবার আমেরিকাকে এককভাবে আর মেনেও নিতে পারবে না। সুতরাং সে আপনার সৌদি আরবের পক্ষ থেকে চীনের সঙ্গে কথা বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে কথা বলা হচ্ছে, নানাভাবে কিন্তু জিনিসটাকে একটা মানে এর মধ্যে কি বলে আলোচনার মধ্যে এটাকে একটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কারণ সৌদি আরব থেকে সবগুলো আরব দেশ কিন্তু মনে করে যে যুদ্ধটায় আমেরিকা জড়িয়েছে এটা ইসরায়েলের স্বার্থে, এটা তাদের কোনো স্বার্থ এর মধ্যে নেই, এটা পরিষ্কার। আচ্ছা, ইসলামাবাদে যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আলোচনা চলছে সেটি নিয়ে তো বলাই যায় যে কিছুটা সংকট কিংবা শঙ্কা দেখা দিয়েছে। সেই জায়গায় আমেরিকার প্রতিনিধি দল গেলেও ইরানের তরফ থেকে কেউ এখনো পর্যন্ত যায়নি। আপনার কাছে মানে কি মনে হয়, এটা ইরান আসলে কেন যাচ্ছে না? নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে নাকি নতুন কোনো কৌশল আছে? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমেরিকা যে টিম পাঠানোর কথা বলছে সে টিম কিন্তু যায়নি। এবং আপনার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তারপরে উইটকফ, কুশনার,
এরা কেউই কিন্তু যাননি। আচ্ছা, কিন্তু গেছে কারা? অগ্রবর্তী টিম। অগ্রবর্তী টিমে কারা থাকে? অগ্রবর্তী টিমে মূলত থাকে সিকিউরিটি পার্সোনালরা, আচ্ছা, যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা গেছেন। যারা গেছেন তারা আবার চলে আসবেন। আচ্ছা, এখন পাকিস্তান অত্যন্ত মানে কি বলবো, আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে যে ইরানকে কোনোভাবে আবারও আলোচনা টেবিলে ফেরত আনা। কিন্তু ইরানের মধ্যেও আমরা আলোচনা গতকালও করেছি যে ইরানের মধ্যেও এক ধরনের কিন্তু মানুষের জাতীয়তাবাদী আবেগ তৈরি হয়েছে, যে একটা আক্রান্ত দেশ সে যখন আপার হ্যান্ডে থাকে, এখন ইরানকে তো বাবা বাছা করা ছাড়া তো আলোচনা টেবিলে আপনি হাজির করতে পারবেন না। এবং সব কিছু যদি আমেরিকার টার্মে যায়, তাহলে ইরানের যে বর্তমান শাসকরা আছেন তারা টিকতে পারবেন না। তাদের জন্য কোনো কিছু প্রয়োজন হবে না, দেশের মানুষই তাদেরকে সরিয়ে দেবে। কারণ এই যুদ্ধে তারা প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন, এবং এই ক্ষয়ক্ষতি অবস্থায় যদি ইরানের শাসকরা নতজানু হয়ে কোনো কিছু মেনে আসেন, সেইটা ইরানের মানুষ মানবে না, কারণ পারস্য সংস্কৃতিতেই এটা নেই। যে শর্তের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার নিজের কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে যুক্তি করে তিনি একটি চুক্তি করতে চাচ্ছেন ইরানের সাথে। যদি জানতে চাওয়া হয় যে ওই চুক্তিগুলোর মধ্যে আসলে কি আছে, কি কি শর্ত ডোনাল্ড ট্রাম্পের আছে? কিছু কিছু তো প্রকাশ হয়ে গিয়েছিল, যে এক হচ্ছে এ, আপনার সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা 440 কেজির মতো পরিমাণ বা 1000 পাউন্ডের মতো যে জিনিস আছে, সেইটাকে আপনার কোনো আমেরিকার কাছে হস্তান্তর করা। তারপরে 20 বছর আপনার কোনো ধরনের মানে সমৃদ্ধকরণের কাজ ইরান করতে পারবে না, এই ধরনের নানা কথা মানে আছে। তার ক্ষেপণাস্ত্র যে মানে তার যে কি বলবো মানে সীমা, ক্ষেপণাস্ত্র কত দূর পর্যন্ত ছুটতে পারবে, সেইটা যাতে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে না পারে, সেই সীমা বেঁধে দেয়া, এরকম নানা ধরনের শর্ত কিন্তু ওর মধ্যে আছে, এবং যেটা ইরানের জন্য একেবারেই অ্যাকসেপ্টেবল না। প্লাস আছে যে সেখানে সে যে লেবাননের হিজবুল্লাহ, তারপরে ইয়েমেনের হুতি যাদের সমর্থন করে, তাদের এই যে প্রক্সি গোষ্ঠী যাদেরকে বলা হয়ে থাকে, মানে পশ্চিমা মিডিয়া তাদেরকে ইরানের প্রক্সি হিসাবে মানে অভিহিত করে, আচ্ছা, এদেরকে কোনোভাবেই সাহায্য করা যাবে না। এইটাকে ইরানকে এই প্রতিশ্রুতি দিতে হবে। এর সবটাই আসলে ট্রাম্প যে চুক্তিটা করতে চাচ্ছেন, সেই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তা যাতে কোনোভাবেই অন্যরা কেউ ক্ষুণ্ণ করবে না, কিন্তু ইরানের দিক থেকে যেন কোনোভাবেই কার ক্ষুণ্ণ না হয়, সেইভাবে আপনি চুক্তি করতে মানে ট্রাম্প সেই চুক্তি করতে চাচ্ছেন, যাতে তিনি নেতানিয়াহুকে খুশি করতে পারেন। আর এই খুশি করা তিনি কতটা পারবেন না পারবেন, সেটা তো আসলে কঠিন বিষয়। আচ্ছা সেলিম খান, আমরা শেষ করার আগে একান্তই আপনার কাছে জানতে চাওয়া যে আপনার কাছে আসলে কি মনে হয় এই দুটি দেশ কোন কোন জায়গায় ছাড় দিলে একটি সমঝোতায় আসতে পারে, যেখান থেকে একটা স্থায়ী যুদ্ধবিরতি আমরা দেখতে পাবো? সেক্ষেত্রে কিন্তু আমি ইরানের দিক থেকে অনেকটা মানে কি বলবো যৌক্তিক মনে করি। যেরকম যৌক্তিক কি মনে হতে পারে, যে আপনার ইরান 5 বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখার কথা বলেছিল, তা রাজি হয়েছিল। তারপরে আপনার যদি তার এই যে মজুদ যে সমৃদ্ধ ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশ, সেই দেশ যদি রাশিয়া বা চীন হয়, সেক্ষেত্রে ইরান রাজি হতে পারে। আচ্ছা, মানে এরকম একটা আলোচনা এর আগেও ওবামার আমলে এই আলোচনা ছিল, যে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে। কিন্তু এই বারবার সমৃদ্ধ ইউরেনিয়ামের কথা বলা হয়, এইটাও কিন্তু একটা বড় ধরনের মানে ভুয়া বলা যায়। কারণ 60% ইউরেনিয়াম দিয়ে আপনি 60% যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে আপনি কখনোই বোমা বানাতে পারবেন না, পারমাণবিক বোমা। আচ্ছা, পারমাণবিক বোমার শর্তই হচ্ছে ন্যূনতম 90% এনরিচড ইউরেনিয়াম লাগবে আপনার। তাহলে আপনি 60% করলেন, আরও 30% কিন্তু যাওয়া খুবই কঠিন। এবং শুধু না, এইটা মানে প্রযুক্তিগতভাবে আপনার ওই সামর্থ্য থাকতে হবে। তাই ওই প্রযুক্তিগত সামর্থ্য আছে কি না তো কেউ জানে না। আর ইরানের সবসময়, ইরানের যে পরমাণু কর্মসূচি সবসময় IAEA কিন্তু মানে নজরদারির মধ্যে রেখেছিল। আচ্ছা, ইরানের যে দাবি যে তার যে $120 বিলিয়ন মতো আটকে রাখা হয়েছে, সেইটা ছেড়ে দেয়া, তাকে কিছু ক্ষতিপূরণ দেওয়া, তাকে সে সবচেয়ে বড় যেটা চেয়েছে, তাকে এইটা আশ্বস্ত করতে হবে যে আমেরিকা বা
ইসরায়েল কোনো দ্বিতীয়বার তার উপরে কোনো ধরনের হামলা চালাবে না, এই আশ্বস্ত তাকে করতে হবে। তো সেই আশ্বস্ত যতক্ষণ না, মানে এর মধ্যে আমি তো কোনোটাই মানে আমরা দেখিনি। অযৌক্তিক দেখি না যে এর বিনিময়ে ইরান কি করতে পারে, হরমুজ প্রণালী আগে আগে যেমন ছিল তেমনভাবে খুলে দিতে পারে, আন্তর্জাতিক রুট হিসাবে খুলে দিতে পারে, কিন্তু তাকেও তো দেশের কাছে মুখ রক্ষা করতে হবে। এখন আমেরিকা যদি একতরফাভাবে শুধু একজন লোক বা একটি দেশকে, নিজের দেশের মানুষও না, আপনার আমেরিকান যে ভেটারান আর্মি মানে সদস্যরা আছেন, তারা মানে ওয়াশিংটনে এসে তীব্র প্রতিবাদ জানিয়েছেন একসঙ্গে হয়ে। তারা নো মোর ওয়ার লিখে বারবার, এবং তাদের মধ্যে থেকে 60 জনকে গ্রেপ্তারও করেছে ট্রাম্পের প্রশাসন। মানে এইরকম একটা অবস্থা যে ওই দেশে আমেরিকায় 70% লোক এই ধরনের যুদ্ধের বিরোধী। মানে কয়েক পার্সেন্ট, খুব সামান্য কয়েক পার্সেন্ট মনে করেন না এটা ভালো হচ্ছে, আর একটা বড় অংশ মনে করেন যে তারা কিছু জানেন না, ভালো হতেও পারে, মানে হতেও পারে এটা যে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে ট্রাম্প দেশের মানুষের চেয়ে খুশি করতে চান হচ্ছে ইসরায়েলের, যেটা কিন্তু আমেরিকায় ক্রমাগত ক্ষোভ বাড়াচ্ছে। আর আপনার তো সর্বশেষ এটা আপনি চর্চা দেখলেও পাবেন, মানে ওয়েবসাইটে গেলেও পাবেন, যে এই যে এক ইসরায়েলি সেনা তিনি যে যীশু খ্রিস্টের মূর্তির মাথায় আঘাত করছেন, এই ছবি চারিদিকে ছড়িয়ে পড়ায় আমেরিকার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেখানকার মানে ট্রাম্পের ঘনিষ্ঠ লোকজন, তারপরে কংগ্রেসে যারা সদস্য, তারা সিনেটর, প্রত্যেকে কিন্তু এর বিরুদ্ধে মুখ খুলেছেন। এখন ইসরায়েল এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইটা খ্রিস্টান সম্প্রদায়ের, এই 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 সারা দুনিয়ায় 200-250 কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, তাদের প্রত্যেকেই এই ছবি দেখে মানসিকভাবে আঘাত পাবেন। সুতরাং এই করার অধিকার তো তাদের নেই। তো এতগুলো চাপ রেখে ডোনাল্ড ট্রাম্প যদি একটি দেশকে খুশি করার জন্য শুধুমাত্র তার নিজের অবস্থান পরিবর্তন না করেন, তাহলে আসলে এই জিনিসটা কোনো কিছু সমাধান হবে না, এটা ঝুলতেই থাকবে। এবং এই ঝোলার অবস্থায় হয়তো দুনিয়া একটা বাকবদলের পথে যাবে, যে ক্ষেত্রে হয়তো আমেরিকা আগে যা কথায় কথায় বলতো সেই কথা আর বলতে পারবে না। যেরকম শুধু একটা ছোট কথা বলে শেষ করি, যে এখন বারবার ইরান যুদ্ধের কথা, ইরান নিয়ে তিনি মানে ওনাকে বলা হয়েছিল, ইরানিরাই বলছিল যে উনি কি রাতে ঘুমান না নাকি, রাতে 11টা থেকে ভোর 6টা পর্যন্ত উনি 13টা না কটা তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, পোস্ট দিয়েছেন। তো উনি কি কোনো সময় ঘুমান টুমান না নাকি? তো উনি সারা রাত ঘুমান না, তাহলে কি উনি কি মানে রুগী যাদের নিদ্রাহীনতায় ভুগছেন? তো এইরকম অবস্থায় দেখেন নিদ্রাহীনতা কেন এই প্রসঙ্গটা আসছে, যে উনি ইরান করছেন, কিন্তু ওনার মুখে আর কখনো ট্যারিফ কথাটা শুনতে পান? অথচ ইরান যুদ্ধের আগে আপনি কতবার শুনেছেন যে এটা ট্যারিফ? উনি ক্ষমতায় বসার পর থেকে একটি শব্দ ওনার সবচেয়ে প্রিয় ছিল, সেটা হচ্ছে ট্যারিফ। যে কি করব, তোমাকে মানে গুলি করে মারবো না, তোমার উপর ট্যারিফ চাপাবো। কি করব, তোমার উপরে এত % ট্যারিফ যাবে। তো কি করব না, কোনো আমার সঙ্গে হয় আলোচনায় বসতে হবে, নাহলে আমাকে এত % ট্যারিফ দিতে হবে। এই ট্যারিফটা আলটিমেটলি বসেছে মার্কিন জনগণের উপর, মার্কিন ক্রেতাদের উপর, এবং তারাও এতে প্রচণ্ডভাবে অখুশি। তো এই লোকটির তো কোনো মানে, এখন আমেরিকানরা এই ধরনের একজনকে রাষ্ট্রপতি করে কি চেয়েছিলেন, এটা তারাই এখন ভালো বুঝবেন যে তার কাছ থেকে কি চেয়েছিলেন। তবে যদি কোনো ফয়সালা হতে হয়, তবে ইরানের শর্তেই হতে হবে, কারণ ইরান আক্রান্ত। আপনি এখানে আমেরিকার 13 জন সোলজার মারা যাওয়া বা তার কিছু বিমান বা হেলিকপ্টার ক্ষয়ক্ষতি হওয়া ছাড়া আমেরিকার তো কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আর তার অস্ত্রশস্ত্র সে যেটা ব্যবহার করেছে, সে তার পয়সা গেছে। ক্ষতি হলে তো ইরানের হয়েছে, ক্ষতি হলে লেবাননের হয়েছে, আর ক্ষতি যদি কেউ কিছু হয়ে থাকে সেটা ইসরায়েলের হয়েছে। তো ইসরায়েল তো আক্রমণকারী, তার কিছু তো পাল্টা হামলায় সে তো ক্ষতিগ্রস্ত হবেই। সুতরাং আপনার যুদ্ধবিরতি হলে ইরানের শর্তে হতে হবে, না হলে আর পৃথিবী, বারবার একটা কথা বলি যে 28 ফেব্রুয়ারির আগের পৃথিবী আর 28 ফেব্রুয়ারির পরের পৃথিবী দুটো আলাদা। এইখানে আমেরিকার একতরফা কথায় কোনো কিছু হবে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।